হ্যালো স্টুডেন্টস, এই ফিলো একাডেমিক্স এর তরফ থেকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের আরেকটা সিরিজ যেটা চলবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে সমস্ত নেট বা সেট বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর উপরে, যেটা হচ্ছে যে আমাদের এক্সপ্লেনেশনের ক্লাস চলবে। এবং যেহেতু এই এক্সপ্লেনেশনটা একটু আলাদা ধরনের হবে, তো লং টাইম বেশি প্রশ্ন রাখলে সেই রেকর্ডিংটা লং টাইম হয়ে যাবে, যে কারণে আমরা কিছু সংখ্যক প্রশ্ন অল্প অল্প করে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, তার এক্সপ্লেনেশনটাকে আমরা ব্যাখ্যা করব। তো আমরা যদি দেখি যে বিগত 2024-এর নেটের যদি আমরা প্রশ্ন দেখি, তো 24-এর নেটের প্রশ্নে আমরা দেখতে পাবো যে প্রশ্ন নাম্বার 51 থেকে সাবজেক্টের বেসিক্যালি প্রশ্ন শুরু হয়। তো আমরা যদি 51 নম্বর প্রশ্নটাকে দেখি, তা আমরা দেখতে পাবো যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা হচ্ছে যে which one of the following is accepted by Immanuel Kant as moral imperatives। তো এই প্রশ্নটাকে যদি আমরা বাংলায় মিনিং করতে যাই, তো আমরা বাংলা মিনিংটা এরকম দাঁড়াবে যে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ইমানুয়েল কান্ট নৈতিক নির্দেশ বা যেটাকে আমরা মোরাল ইম্পারেটিভস বলছি হিসাবে গ্রহণ করেছেন। তো এখানে আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি। প্রথম অপশন হচ্ছে হাইপোথেটিক্যাল ইম্পারেটিভস, দেন সেকেন্ড অপশন হচ্ছে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, দেন তৃতীয় অপশন হচ্ছে সায়েন্টিফিক ইম্পারেটিভস, আর চতুর্থ যে অপশনটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাজার্টোরিয়াল ইম্পারেটিভস। তো এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? তো বেসিক্যালি আমরা করি কি, যে আমরা যখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যখন আমরা সলভ করি, তা আমরা করি কি যে কারেক্ট অ্যান্সার কোনটা সেটাকে হয়তো দেখে নিলাম, এবং যেটা হচ্ছে যে সেটাকে হয়তো মুখস্থ রাখার চেষ্টা করলাম। কিন্তু আমি পার্সোনালি মনে করি যে যখনই আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করব, সলভ করার নিয়ম কিন্তু সেটা নয়। সলভ আমাদেরকে যেটা হচ্ছে যে আরো ডিপলি ভাবে করতে হবে, যে কোনো একটা কারেক্ট অপশন তো হবেই, বাকি অপশনটা কেন গেল না সেই প্রশ্নের সঙ্গে। তো তোমরা দেখো যে প্রশ্ন যেটা এসেছে যে which one among the following is accepted by Immanuel Kant as moral imperatives, নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি ইমানুয়েল কান্ট নৈতিক নির্দেশ বা যেটাকে আমরা মোরাল ইম্পারেটিভস বলছি যে হিসাবে গ্রহণ করেছেন। তো এই প্রশ্নটার দিকে যদি আমরা দেখি, তো এই প্রশ্নটাতে কি জিজ্ঞেস করেছে, যে জিজ্ঞেস করতে চাইছে যে কোন ধরনের ইম্পারেটিভস বা কমান্ড, যেটাকে আমরা বলি যে কান্ট যেটাকে কনসিডার করেছে যেটা হবে ট্রু মোরাল ল। তো আমরা যদি একটু টেক্সটের দিকে যদি যাই, তো আমরা দেখতে পাবো যে কান্টের এথিক্সকে যদি আমরা স্টাডি করি, তো কান্টের এথিক্স পুরোটাই বেসড হচ্ছে কিসের উপরে? মোরাল অ্যাকশনস এর উপরে, যেটা ডিটারমাইন করছে কি, ডিটারমাইন্ড নট বাই কনসিকুয়েন্স অর পার্সোনাল ডিজায়ার্স বাট রেশনাল ডিউটি। কান্টের আমরা এথিক্সকে যদি আমরা স্টাডি করি, তো আমরা দেখতে পাবো যে কান্টের এথিক্স টোটালি বেসড অন যেটা হচ্ছে যে মোরাল অ্যাকশনের উপরে। সে কনসিকুয়েন্স মানে পরবর্তী ঘটনা, তার রেজাল্ট যেটা হচ্ছে যে কি হচ্ছে, বা পার্সোনাল ডিজায়ার, যে আমার পার্সোনাল কিছু ডিজায়ার থাকতে পারে, সেটার উপরে কিন্তু বেস নয়, বেসিক্যালি তার রেশনাল ডিউটির উপরে যেটা হচ্ছে যে বেসড। তো এখানে আমরা দেখতে পাবো যে প্রথম যে অপশনটা, সেটাকে যদি আমরা অ্যানালিসিস করি, তো প্রথম অপশনটা এখানে আছে হাইপোথেটিক্যাল ইম্পারেটিভস। এবার এই যে হাইপোথেটিক্যাল ইম্পারেটিভসকে যদি আমরা ব্যাখ্যা যদি করতে যাই, তো হাইপোথেটিক্যাল ইম্পারেটিভসটা কি? হাইপোথেটিক্যাল ইম্পারেটিভের যদি আমরা মিনিংটা, আমরা যদি যে টার্মটা যেটা দিয়েছে সেটার যদি আমরা মিনিং দেখতে যাই, তো আমরা দেখতে পাবো যে হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ সেই যে এটা হচ্ছে বেসিক্যালি কন্ডিশনাল কমান্ড, যেটাকে বলা হয় যে যেখানে কন্ডিশন যুক্ত থাকে। যেমন যে
এই কথাটাকে আমি এইভাবে যেটা হচ্ছে যে ব্যাখ্যা করতে পারি যে আমি কোনো একটা জিনিস পাওয়ার জন্য যে কোনো একটা আমার ডিজায়ার, কোনো একটা আমার ইচ্ছে আসে, সেই ইচ্ছেটাকে ফুলফিল করার জন্য যে আমাকে কি করতে হবে। তো কান্টের মতে, কান্টের যে এথিক্স, কান্টের মতে যে এই যে হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ যেটার আমি মিনিং বললাম যে এটা কিন্তু মোরাল নয়। কেন? যে এটা ডিপেন্ড করছে কিসের উপরে? পার্সোনাল ইন্টারেস্টের উপরে, এবং এর ল্যাক হচ্ছে ইউনিভার্সালিটির। কেন? কান্টের এথিক্সের কিন্তু আমরা দেখি যে সে ইউনিভার্সালিটির দিকে মানে বেশি এমফাসাইজ দিচ্ছে। দেন নেক্সট যে অপশনটা আছে, নেক্সট অপশনটাকে যদি আমরা দেখি যে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভস। ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভস এর মানে কান্ট কি বলছে? অ্যাকর্ডিং টু কান্ট যদি আমরা দেখতে যাই, তো ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভের মানে হচ্ছে যে মানে কান্টের মানে অ্যাকর্ডিং টু কান্ট ফিলোসফি, তো আমরা মানে এটা হচ্ছে কি বলতো যে আনকন্ডিশনাল, যেটা হচ্ছে যে মোরাল ল, যেটা অ্যাপ্লাই করা যায়, যেটা হচ্ছে যে প্রত্যেকটা রেশনাল বিং এর উপরে অ্যাট অল টাইম ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভকে যেটা হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং এটা বেসড হচ্ছে ডিউটি, রিজন এবং মোরাল অটোনমি। কান্ট বলছে যে সেটাই হবে একমাত্র ট্রু মোরাল ইম্পারেটিভস যেটার ব্যক্তিগত কোনো স্বার্থ থাকবে না, যেটা ইউনিভার্সালাইজ হবে, এবং যে কমান্ডটা বা যে অ্যাকশনটা রাইট ইন দেমসেলভস হবে। যে আউটকাম কি হচ্ছে সেটার দিকে আমার দেখার দরকার নেই। আউটকাম মিনস হচ্ছে এখানে রেজাল্ট। আউটকাম আমার কি হচ্ছে সেটা আমার দেখে লাভ নেই, কিন্তু তার মানে বিনা আউটকাম দেখেই, এবং সেটা ইউনিভার্সাল হবে, রাইট ইন দেমসেলভ হবে। তো ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভের মানে যেটা হচ্ছে যে এটাই। দেন নেক্সট অপশনকে যদি আমরা এক্সপ্লেন করি, তো আমরা দেখতে পাবো নেক্সট অপশন কি আছে যে সায়েন্টিফিক ইম্পারেটিভ। সায়েন্টিফিক ইম্পারেটিভটা কি? সায়েন্টিফিক ইম্পারেটিভকে যদি আমরা এই প্রশ্নের প্রেক্ষিতে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তো এটা কিন্তু কান্টের ফিলোসফি থেকে যেটা হচ্ছে যে বিলং করছে না। সায়েন্টিফিক ইম্পারেটিভ আমরা সেই জিনিসটাকে বলবো যে বেসিক্যালি কি বলতো যে এটা একটা ন্যাচুরাল সায়েন্স বা এম্পিরিক্যাল সায়েন্সের একটা পার্ট, যেটাকে নিয়ে কান্ট কিন্তু কখনোই অতটা বলাবলি করেনি। হ্যাঁ, কান্ট কিন্তু যদিও এই জিনিসটা করেছে যে মোরাল ল, এবং যেটা মোরাল লকে সেপারেট করেছে কিসে? সায়েন্টিফিক নেসেসিটি বা সায়েন্টিফিক ল থেকে। তো মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে সায়েন্টিফিক ইম্পারেটিভটা যেটা হচ্ছে যে টোটালি হবে না, এটা টোটালি বেসলেস। এখান থেকে এই যে আমরা তিনটে অপশন যে আলোচনা করলাম এর মধ্যে কিন্তু অলরেডি একটা এক্সক্লুড করে দিয়েছি, বা যেটাকে এলিমিনেট বলি। দেন নেক্সট যে প্রসেসটা যেটা আছে যে অ্যাসার্টোরিয়াল ইম্পারেটিভ। অ্যাসার্টোরিয়াল ইম্পারেটিভটা কি? অ্যাসার্টোরিয়াল ইম্পারেটিভকে যদি আমরা দেখি, তো এই ইম্পারেটিভটা হচ্ছে কি? এই ইম্পারেটিভটা বেসিক্যালি কি বলতো যে হাইপোথেটিক্যাল ইম্পারেটিভ যেটাকে আমরা বলি। যেমন যেমন কোন ধরনের? যে এটাতেও যেটা হচ্ছে যে কন্ডিশন থাকে, এটাতেও কন্ডিশন থাকে, যে কন্ডিশনটা কি রকম থাকবে? যে এই ধরনের যেটা হচ্ছে যে থাকবে যে কাউকে আমি হ্যাপিনেসের জন্য, ফর এক্সাম্পল হয় না আমাদের সামনে অনেকে অনেক কিছু বলে যে আচ্ছা তোর জন্য তুই ভালো থাক, এরকম আমি উইশ করি। তো এটা কি বলতো যে কন্ডিশন। ফর এক্সাম্পল আমার সঙ্গে তার রিলেশন ভালো আছে, আমি জাস্ট এমনি বললাম। কারোর সঙ্গে আমার রিলেশন ভালো নেই, তো অবভিয়াসলি আমি সেটা বলবো না, বা তার জন্য আমি ডিজায়ার বা উইশ হ্যাপিনেস আমি উইশ করবো না। তো বেসিক্যালি কি বলতো যে অ্যাসার্টোরিয়াল ইম্পারেটিভ এটাও হচ্ছে একটা কন্ডিশনাল। তো কন্ডিশন আছে। তো 51 নম্বর প্রশ্ন যেটা 2024 সালে নেটে এসেছিল যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাকসেপ্টেড বাই ইমানুয়েল কান্ট অ্যাজ মোরাল ইম্পারেটিভ। তো আমরা চারটা অপশনকে আমরা ব্যাখ্যা করলাম। চারটা অপশনকে ব্যাখ্যা করে যে রাইট অ্যান্সার কান্টের এথিক্সকে স্টাডি করতে গিয়ে আমরা যেটা পাবো বা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। দেন নেক্সট প্রশ্ন। এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলি যে এক একটা প্রশ্নে হয়তো টাইম লাগছে, তোমরা টাইম দিয়ে এটাকে শুনিও। আমি অডিয়েন্সদেরকে বলবো এই কারণেই যে প্রশ্নের অন্যান্য যখন কনসেপচুয়াল প্রশ্ন যখন আসে, যেভাবে ডিটেলসে যখন আমরা স্টাডিটা আমরা করব, তো শুধু যে একটা প্রশ্নের থেকে কিন্তু আমরা চারটা প্রশ্নকে আমরা জানতে পারি। যে কারণেই আমি একটু ডিটেলসে আলোচনা করার জন্য এই সিরিজটা আমি নিয়ে এসেছি, এবং প্রত্যেকটা সিরিজে প্রিভিয়াস আমার কাছে
শুধু 2004 নয়, তার আগেরও প্রশ্নপত্র নেটের আমার কাছে এমসিকিউ আছে, যেটা আমি ধীরে ধীরে আমাদের চ্যানেলে আমি দিতে থাকবো, এবং তোমরা সেটাকে দেখবে, শুনবে, এবং আশা করি সেটা তোমাদের কাজেও লাগবে। তো তোমরা শুনিও, এবং তোমাদের যদি কিছু সাজেশন থাকে তো সেটা অবভিয়াসলি দেবে, কমেন্টে জানাবে। আমরা সেই অ্যাকর্ডিং আবার লেকচার নিয়ে আসার চেষ্টা করব। তো এটা একটা সিরিজ চলবে আমাদের প্রিভিয়াস ইয়ারের, এবং অন্যান্য লেকচারগুলো আপলোড হবে আমাদের ইউটিউব চ্যানেলে, এবং সেটা টাইম মানে প্রতিদিন আমরা আপলোড এই কারণে করছি না যে ইউটিউবের কিছু রুলস রেগুলেশন আছে, এই কারণেই আমরা ধীরে ধীরে করে ঠিক আমরা আপলোড করব। সপ্তাহে একটা বা দুটো আমাদের লেকচার অটোমেটিক্যালি আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে, এবং তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও, নোটিফিকেশন বেলটাকে যেটা হচ্ছে যে অন করে নিও, যখনই আমরা চ্যানেলে কোনো কিছু দেব তখন তোমরা পেয়ে যাবে। এবার আসি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে, নেক্সট প্রশ্নকে যদি আমরা রিড করি তো আমরা দেখতে পাবো যে বলছে যে এটা 52 নম্বর প্রশ্ন। দেখো, আমি নাম্বার সেটাই রেখেছি যেটা প্রশ্নে, যেটা এনটিএ পেপারে 2024-এ যেটা ছিল ওইভাবে আমি নাম্বারিংটা করেছি, যে তার কারণ তোমাদের খুঁজতে যেন সুবিধে হয়। তো এবার 52 নম্বর প্রশ্ন কি এসেছিল? 52 নম্বর প্রশ্ন এসেছিল যে কান্ট ক্লেমস দ্যাট মোরাল ল ইজ গিভেন টু ইচ পারসন বাই, Kant claims that the moral law is given to each person by, কথাটা যদি আমরা বেঙ্গলি মিনিং, আমরা চলিত ভাষায় যেটা আমি বেঙ্গলি বলি, আমরা বলি, সেটাকে যদি আমরা মিনিং করতে যাই তো এইভাবে দাঁড়াবে যে কান্ট বলেন যে এই যে নৈতিক বিধান বা নৈতিক আইন, যে মোরাল ল যেটাকে বলছি, ইজ গিভেন টু ইচ পারসন, প্রতিটি ব্যক্তিকে প্রদান করে কি। তো আমরা অপশনের দিকে দেখলে অপশনে দেখতে পাবো যে এখানে আছে প্রথম অপশন ল অফ স্টেট, দেন সেকেন্ড অপশন আছে কনস্টিটিউশন অফ দ্য স্টেট, দেন ফোর্থ অপশন আমরা দেখি যে অনস ওন উইল, দেন লাস্ট যে অপশনটা আমাদের কাছে আছে সেটা আছে উইল অফ দ্য আদার। তো এই প্রশ্নটা, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, আমরা যদি ডিপলি অ্যানালিসিস যদি করতে যাই, তো আমরা দেখবো যে এই প্রশ্নটা এসেছে কান্টের বেসিক্যালি মোরাল অটোনমি থেকে, যে কান্টের যে কনসেপ্ট আছে মোরাল অটোনমি, সেই মোরাল অটোনমি থেকে প্রশ্নটা দিয়েছে। তো কান্টের মোরাল অটোনমিটা কি? কান্টের মোরাল অটোনমিটাকে যদি আমরা দেখতে যাই তো আমরা দেখবো যে কান্টের যে মোরাল, কান্ট বলছে যে মোরাল ল, যেটা মোরাল ল ডাজ নট কাম ফ্রম আউটসাইড অথরিটি, যে মোরাল লটা, নৈতিক আইন বা নৈতিক বিধান কিন্তু আউটসাইড অথরিটি থেকে কখনোই কিন্তু আসে না। তাহলে আসে কোথা থেকে? বলছে, কান্ট বলছে যে এটা অ্যারাইজ করে বা এটা আসে যেটা হচ্ছে যে কোনো একটা পার্সনের, কোনো একটা ব্যক্তির ওন নিজস্ব ন্যাশনাল উইল থেকে, ন্যাশনাল উইল। তো এবার আমরা কি দেখলাম যে এই প্রশ্নটা কান্টের মোরাল অটোনমি থেকে এসেছে, যেহেতু মোরাল লর প্রশ্নটা দিয়েছে। যে এই যে অপশন, এবার অপশনগুলোকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তো প্রথম অপশনটা আছে ল অফ স্টেট। তো ল অফ স্টেটকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তো ল অফ স্টেটটা কি, তো আমরা দেখবো যে ল অফ স্টেটটা কি বলতো, যে বেসিক্যালি এটা হচ্ছে যে এক্সটার্নাল লিগ্যাল অথরিটি। ল অফ স্টেট হচ্ছে যেটাকে আমরা অন্য ভাষায় বলি যে একটা এক্সটার্নাল লিগ্যাল অথরিটি, যেটা ফুললি বেসড অন সোশ্যাল রুলস অ্যান্ড গভর্নমেন্ট পাওয়ার্স। কোন একটা স্টেটের যখন ল অফ স্টেট যখন আমরা বলি তো সেই স্টেটের তো কিছু একটা রুলস রেগুলেশন থাকবে। তো ল অফ স্টেটটা এখানে বেসিক্যালি ওই জিনিসটাই যেটা হচ্ছে যে বলছে। ক্লিয়ার? এবার নেক্সট যে অপশনটা আছে কনস্টিটিউশন অফ দ্য স্টেট। দেখো, প্রত্যেকটা কান্ট্রির কিন্তু কিছু না কিছু যেটা হচ্ছে, মানে প্রত্যেকটা কান্ট্রির একটা কনস্টিটিউশন আছে, যেমন আমাদের ইন্ডিয়ারও একটা কনস্টিটিউশন আছে। তো সেই অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমাদের কান্ট্রি, আমাদের ল, এভরিথিং কিন্তু যেটা হচ্ছে যে রান করে। তো এই যে কনস্টিটিউশন অফ দ্য স্টেট, এটাও কি, এটা হচ্ছে যে একটা, আমরা বলতে পারি যে ফর্ম, মানে একটা লিগ্যাল স্ট্রাকচার। একটা লিগ্যাল স্ট্রাকচার কিসের? নেশনের। একটা নেশনকে বিল্ডিং করার একটা হচ্ছে যে কি বলতো, যে একটা লিগ্যাল স্ট্রাকচার, যেটা কি করে, যে যেটা আমাদেরকে শেখায় যে আমাদের ডিউটি, সিভিক ডিউটিসটা কি। কিন্তু এই সিভিক ডিউটিস কিন্তু কখনোই যেটা হচ্ছে যে কান্টের মতে এই সিভিক ডিউটিস কিন্তু ইউনিভার্সাল মোরাল ল নয়, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে। তার কারণ
কান্টের মোরাল অটোনমিকে যদি আমরা স্টাডি করি তা আমরা দেখতে পাবো কান্ট কিন্তু লিগ্যাল অথরিটি এবং মোরাল অটোনমি এই দুটোকেই কিন্তু সেপারেট করেছে। গুলিয়ে যেও না এটাতে তোমরা। তার কারণ কিছু প্রশ্নে আমি মনে করি ডিপলি কনসেপচুয়াল স্টাডি মানে খুব দরকার, খুব সূক্ষ্মভাবে। হ্যাঁ, তাতে হবে কি যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, যেখানে পলিটিক্সের সঙ্গে এই জিনিসটাকে আবার কিন্তু গুলিয়ে দিও না তোমরা। দেন নেক্সট অপশনকে যদি আমরা দেখি যে অনস ওন উইল, অনস ওন উইল এটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই কথাটার মানে কি যে নিজস্ব উইল বা ইচ্ছা, কোনো একটা পার্সনের, কোনো একজনের যেটা হচ্ছে যে নিজস্ব বা স্ব ইচ্ছা যেটাকে বলা হয়, এটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তা আমরা দেখতে পাই কান্ট বলছে, কান্টের আবার মোরাল অটোনমির দিকে যাও, যেহেতু প্রশ্নটা এসেছে মোরাল অটোনমি থেকে, তো কান্টের মোরাল অটোনমিকে যদি আমরা আবার যদি একটু ব্যাখ্যা করতে যাই তো দেখবে যে কান্ট মোরাল অটোনমিতে বলছে যে মোরাল ল কামস ফ্রম অটোনমাস উইল। কান্ট বলছে যে এই যে মোরাল ল যেটা আছে সেটা কোথা থেকে আসছে, সেটা অটোনমাস উইল থেকে আসছে। অটোনমাস উইল, অটোনমাস কথাটার মানে কি, যেটাকে বাংলায় আমরা বলি স্বায়ত্ত শাসন। দেখো আমি বারবার করে আমি ইংলিশ টার্মগুলোকে বলছি, অ্যাকচুয়াল বেঙ্গলি টার্ম আমার কাছে একটু দুর্বলতা, এটার জন্য আমি তোমাদের কাছে আই এম সরি। আমি চেষ্টা করব নিজেকে আরো ডেভেলপ করার জন্য, মানে অ্যাকচুয়াল বেঙ্গলি টার্মগুলোতে। যেহেতু আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি তো এটা আমার একটা দুর্বলতা। কিন্তু আমি এই জায়গায় একটা কথা আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নের মাঝে, যে যে সমস্ত অডিয়েন্সরা আমাদের লেকচারগুলোকে শুনবে, যে তোমরা ইংলিশটাকে স্ট্রং করো, একটা দুটো ওয়ার্ড প্রতিদিন নতুন জেনে বা টার্মগুলোকে জেনে এইভাবে ইংরেজিটাকে স্ট্রং করো, দেখবে তখন আর ইংরেজির প্রতি তোমাদের আর কোনো ভয়টা থাকবে না। তো কান্ট এই যে মোরাল ল এর কথাটা বলছে, কান্ট বলছে কি যে মোরাল ল কোথা থেকে আসছে, অটোনমাস উইল থেকে আসছে, এবং সেটা কিসের দ্বারা। কান্ট বলছে কান্টের মোরাল অটোনমিকেই যদি আমরা স্টাডি করি, যে বলছে কান্ট বলছে যে এটা গাইড হয় কিসের দ্বারা, রিজনের দ্বারা, এবং যেটাকে আমরা ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভও বলি। কান্ট বলছে কোন টেক্সট যখন পড়বে তো তোমরা দেখতে পাবে যে কান্ট এইভাবে বলছে যে পারসন ইজ মোরালি গুড when they act from free rational choice out of sense of duty not because of external rules। কথাটার মানে হচ্ছে কান্ট বলছে যে একটা পার্সনকে আমরা মোরালি গুড তখনই বলতে পারি যে যখন সে অ্যাক্ট করবে, সাড়া দিবে, চলবে। সাড়া অ্যাক্ট মানে এখানে অ্যাক্ট মানে অ্যাক্টিংও বলতে পারো, অ্যাক্টিংও মানে বৃহত্তর সেন্সে আমরা বলতে পারি অ্যাক্ট, যে ফ্রি ফ্রম রেশনাল চয়েস আউট অফ সেন্স অফ ডিউটি নট বিকজ এক্সটার্নাল রুলস, যে কোনো বাইরের এক্সটার্নাল রুলসের দ্বারা বা কোনো বাইরের কোনো জিনিসের দ্বারা প্রভাব না হয়ে, প্রভাব হবে না, নট বিকজ এক্সটার্নাল রুলস, যে তার রেশনাল চয়েসকে ফ্রি করবে কোনো এক্সটার্নাল রুলসের হস্তক্ষেপ ছাড়াই। দেন লাস্টে যে অপশনটা আছে, লাস্টের অপশনটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই যে উইল অফ দ্য আদার, দেখো উইল অফ দ্য আদার কথার মানেটা প্রায় আমরা সবাই জানি, যেটা বেসিক্যালি কি বলছে বলো তো, যে আনাদার উইলের কথা বলছে, যে অন্যজনের ইচ্ছের কথা বা অন্যজনের উইশের কথা। আর কান্ট এই ধরনের জিনিসকে টোটালি রিজেক্ট করছে মোরালিটির ক্ষেত্রে, মোরাল লয়ের ক্ষেত্রে কান্ট এই জিনিসগুলোকে টোটালি রিজেক্ট করছে। তো এই যে চারটে অপশনকে আমরা ব্যাখ্যা করলাম, এই চারটে অপশনের মধ্যে আমরা ল অফ স্টেট যেটা এক্সটার্নাল রুলস এর দ্বারাই হচ্ছে, কনস্টিটিউশন অফ দ্য স্টেট এটাও যেটা হচ্ছে যে হবে না, উইল অফ দ্য আদার এটাও যেটা হচ্ছে যে হচ্ছে না, তাহলে দাঁড়াচ্ছে কি ওয়ান্স ওন উইল। এই অপশনটা আমাদের কাছে যেটা হচ্ছে যে রাইট অপশন হচ্ছে। এটা 52 নম্বর প্রশ্নের। এবার আসছি আমরা নেক্সট প্রশ্নে। আমরা দেখবো যে নেক্সট প্রশ্নটাও 51, 52, 53 কান্ট থেকেই যেটা হচ্ছে যে এসেছিল। তো 53 নম্বর প্রশ্নকে যদি আমরা দেখি তো দেখতে পাবো যে এটা কান্টের এপিস্টেমোলজি থেকে এসেছে। তো প্রশ্নটা হচ্ছে কি যে ইন কান্টস এপিস্টেমোলজি দ্য কনসেপ্ট অফ দ্য থিং ইন ইটসেলফ ইজ নাথিং, সরি, ইজ সামথিং not knowable by the senses but at least thinkable is a। তো কথাটার মানে কি দাঁড়াচ্ছে, কথাটার মানে এরকম দাঁড়াচ্ছে যে বলছে যে কান্টের জ্ঞান তত্ত্বে যে এই যে থিংস ইন ইটসেলফ যে কনসেপ্টটা যেটা আছে, থিংস ইন ইটসেলফের যে কনসেপ্টটা আছে, ধারণাটি বলছে যে ইন্দ্রিয়ের মাধ্যমে জানা যায় না, ইটস সামথিং নট নোয়েবল বাই দ্য সেন্সেস, তবে বাট কিন্তু অ্যাটলিস্ট থিঙ্কেবল ইজ, যে অন্তত যেটা হচ্ছে যে চিন্তা করা যায়।
তো এখানে দেখবে যে চারটে অপশন দিয়েছে, প্রতিটা প্রশ্নের মতনই। তো প্রথম অপশনটা কি, লিমিটিং কনসেপ্ট। দেন সেকেন্ড অপশন যদি আমরা দেখি, লিবারেটিং কনসেপ্ট। দেন থার্ড যেটা দিয়েছে যে প্যারাডক্সিক্যাল কনসেপ্ট। দেন ফোর্থ সেটা হচ্ছে লজিক্যাল কনসেপ্ট। তো এই চারটে অপশনকে যদি আবার আমরা যদি ব্যাখ্যা করতে যদি যাই, তো তাহলে কি দাঁড়াবে? তো দেখো প্রথমেই বলি যে এই কান্টের এই প্রশ্নটা এসছে কিন্তু এপিস্টেমোলজি থেকে। তো কান্টের এপিস্টেমোলজির দিকে যদি তোমরা একটু যদি যাও, তার জ্ঞান তত্ত্বের দিকে, তো যেটা হচ্ছে যে কি পাবে? তো কান্ট বলছে যে, কান্টের ফিলোসফিকে যদি পড়ো তো তোমরা জানবে যে কান্ট বলছে যে মানুষ শুধুমাত্র ফেনোমেনাল ওয়ার্ল্ডকে জানতে পারে, কিন্তু সে নাউমেনাল ওয়ার্ল্ডকে জানতে পারে না। আর ফেনোমেনাল ওয়ার্ল্ডকে আমরা যেটা হচ্ছে যে কিসের দ্বারা জানতে পারি, অ্যাকর্ডিং টু কান্ট বলছে সেন্সরি এক্সপেরিয়েন্স। এবং যেটা হচ্ছে যে কান্ট যে 12 ক্যাটাগরি, সেটা ডিটেলসে যখন আমি কান্ট পড়াবো, কান্টের উপরে লেকচার হবে, বেশ কয়েকগুলো লেকচার হবে, তখন আমি তোমাদেরকে সেটা ডিটেলস আমি বোঝাবো। এখন যেহেতু আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করছি, তো এখানে যেটা হচ্ছে যে বেসিক কনসেপ্টের দিকে যাই। তো কান্ট বলছে যে মানুষ শুধুমাত্র ফেনোমেনাল ওয়ার্ল্ডকে জানতে পারে তার সেন্সরি এক্সপেরিয়েন্সের দ্বারা, এবং সেন্সরি এক্সপেরিয়েন্সের দ্বারা হয়ে যে আমাদের মাইন্ড তখন করে কি, যে 12 ক্যাটাগরিজ আছে অ্যান্ড 12 ক্যাটাগরিজ অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটার দ্বারা মানে পিউরিফাই হয়ে তখন আমরা কোন একটা জিনিসকে জানতে পারি। কিন্তু নাউমেনাল ওয়ার্ল্ড, যেটাকে কান্ট বলছে থিং ইন ইটসেলফ, অন্যভাবে, বা এটাকে একটা টার্ম আছে কান্ট ইউজ করছে তার টেক্সটে, যে ডিং এন্ড সিচ, স্পেলিংটা আমি তোমাদেরকে এখানে বলছি, যে DING দেন AN তারপরে SICH, এটা একটা টার্ম, জার্মান টার্ম। এই টার্মে যেটা হচ্ছে যে থিং ইন ইটসেলফকে সে বলছে। তো বলছে যে নমিনাল ওয়ার্ল্ড বা যেটাকে থিং ইন ইটসেলফ আমরা বলছি, সেটাকে আমরা জানতে পারি না। কেন? সেটা বিয়ন্ড দ্য এক্সপেরিয়েন্স। বলছে যে সেটাকে আমরা জানতে পারি না, উই ক্যান নট নো বাট উই ক্যান থিঙ্ক ইট। কান্ট বলছে, কান্ট এখানে আমি এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, যে কান্টের এই প্রবলেমটা থেকেই কিন্তু সার্ত্রে তার ফিলোসফি আবার শুরু করেছিল। আমি এক্সিস্টেন্সিয়ালিজম আমি তোমাদেরকে পড়াবো, এই জিনিসগুলো পোস্ট মডার্নিজমের বা পোস্ট স্ট্রাকচারালিজমের যতগুলো থিওরি আছে। তো কান্টের এই থিওরিটা থেকেই মানে সার্ত্রে তার ফিলোসফিটাকে যেটা হচ্ছে যে শুরু করছে। এই যে কান্ট যে এই কথাটা বলছে যে আমরা নোমিনাল ওয়ার্ল্ডকে জানতে পারি না, কেন? সেটা আমাদের এক্সপিরিয়েন্সের বাইরে। কিন্তু বলছে যে নোমিনাল ওয়ার্ল্ড সম্পর্কে আমরা চিন্তা করতে পারি। এবং কান্ট এটাকে কি বলছে, যে এটা হচ্ছে কেন বলছে যে এটা লিমিটিং কনসেপ্ট। কথাটার মানে হচ্ছে যে আমাদের হিউম্যান নলেজের কিছু বাউন্ডারি আছে। কান্ট বলছে যে আমাদের হিউম্যান নলেজের যেটা হচ্ছে যে কিছু বাউন্ডারি আছে, যে কারণে কিছু জিনিস আছে যেটা সম্পর্কে আমরা চিন্তা করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কি। ফর এক্সাম্পল, যে মানে বিষয়টা এভাবে বলছে যে স্কুটার, আমার হাতে হয়তো আমার সামনে ল্যাপটপ আছে, তো ল্যাপটপটা অ্যাকচুয়ালি কি, আমাকে ল্যাপটপের সম্পর্কে জানতে গেলে আমাকে ল্যাপটপ হতে হবে, তো ওই জিনিসটা আমি কখনোই পারবো না। এটা কান্ট বলছে। তো এই যে লিমিটিং কনসেপ্ট, এটাকে যদি আমরা কান্টের ক্ষেত্রে যদি ব্যাখ্যা করি, তো অপশন চলে এলো। আমি যখন তোমাদেরকে এপিস্টেমোলজিটা ব্যাখ্যা করছিলাম, যে কান্ট কিন্তু এই জিনিসটাকে, যে থিঙ্কিং সেলফকে যে আমরা জানতে পারি না পুরোপুরি, তো এটা কেন কান্ট বলছে যে এটাকে লিমিটিং কনসেপ্টের জন্য। কেন? যে আমাদের হিউম্যান যে নলেজ আছে, হিউম্যান ক্যাপাসিটি, সেটা আমাদের লিমিটেশন আছে, এর কিছুটা বাউন্ডারি আছে, এর বাউন্ডারির বাইরে আমরা যেতে পারবো না, এই কারণে। তো লিমিটিং কনসেপ্টটা কি? লিমিটিং কনসেপ্টকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তো কান্টের মতে লিমিটিং কনসেপ্ট হচ্ছে যে কি বলতো, যে একটা বাউন্ডারি বলতে যে আমার মাইন্ড কতটুকু জানতে পারবে এবং কতটুকু পারবে না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। দেন নেক্সট যে অপশনটা আছে লিবারেটিং কনসেপ্টটা কি বলতো, যে লিবারেটিং কনসেপ্টটা বেসিক্যালি এখানে ফ্রিডমের কথাটা বলছে। যে লিবারেটিং কনসেপ্ট, ফ্রিডম, কিসের ফ্রিডমের কথা বলছে? যে তোমার কোনো একটা জিনিসের বাধা থেকে তোমাকে মুক্তির কথাটা বলছে, লিবারেটিং কনসেপ্ট। আর কান্ট বলছে যে মানে লিবারেটিং কনসেপ্টের মাধ্যমে। দেন হচ্ছে প্যারাডক্সিক্যাল কনসেপ্ট। প্যারাডক্স কথাটার অনেক ডিপ মিনিং আছে, যখন আমি তোমাদেরকে ক্লাস নিব সেটার উপরে তখন আমি তোমাদেরকে বোঝাবো। জাস্ট এখন এই জিনিসটা বোঝাই, যে প্যারাডক্স মানে কি বলতো, যে বেসিক্যালি কন্ট্রাডিকশন, যে লজিক্যাল কনফ্লিক্ট।
লজিক্যাল কনফ্লিক্ট, লজিক্যাল কনফ্লিক্টের জন্য এখানে বোঝাচ্ছে। কিন্তু কান্ট বলছে এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি যে কন্ট্রাডিকশন। তো কান্ট দেখো, কান্ট যখন থিং ইন ইটসেলফকে যখন তোমরা পড়বে, তো কান্ট থিং ইন ইটসেলফকে মিস্টেরিয়াস বলছে, কিন্তু সেটা কখনোই কন্ট্রাডিকশন বলছে না। কেন? তার কারণ এপিস্টেমোলজিকে কান্টের যদি ভালোভাবে স্টাডি করো তো তোমরা ওখানে দেখতে পাবে যে কান্ট ওখানে কিন্তু এপিস্টেমোলজিক্যাল বাউন্ডারির কথা বলছে, যেটাকে আমরা লিমিটিং কনসেপ্ট বলছি। কিন্তু এপিস্টেমোলজিক্যাল বাউন্ডারিকে আমরা কখনো কিন্তু প্যারাডক্স বলতে পারি না, তার কারণ প্যারাডক্স টোটালি অপোজিট, কন্ট্রাডিক্ট, মানে কন্ট্রাডিক্ট, লজিক্যাল কনফ্লিক্ট। দেন তারপরে যে লাস্ট অপশনটা আছে যে লজিক্যাল কনসেপ্ট, লজিক্যাল কনসেপ্টটা কি বলতো, বেসিক্যালি এখানে লজিককে বোঝাচ্ছে, যে ফর্মাল মানে লজিক্যাল রিজনিংকে, যেটা মানে যেটা আমরা কান্টের এই প্রশ্নের সঙ্গে আমরা পাচ্ছি না, কান্টের এই প্রশ্নের সঙ্গে পাচ্ছি না। তো এখানে তাহলে আমাদের যে চারটে অপশনকে আমরা ব্যাখ্যা করলাম, তো অপশনটা কি দাঁড়াচ্ছে বলতো, যে আমাদের যে অপশনটা সেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে লিমিটিং কনসেপ্ট 53 নম্বর প্রশ্নের। দেন আসছি তার পরের প্রশ্ন, 54 নম্বর প্রশ্ন। 54 নম্বর প্রশ্নটা এসেছে প্লেটো থেকে। 54 নম্বর প্রশ্নকে যদি আমি স্টাডি করি, তো তোমরা দেখবে যে 54 নম্বর যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে দ্য অবজেক্ট অফ ম্যাথমেটিক্যাল নলেজ ফর প্লেটো আর, যে প্লেটোর মতে গণিতীয় জ্ঞানের বস্তু সমূহ হলো, বা মানে মানে যদি আমি এটাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে যদি বলতে যাই, তো এখানে দেখো চারটে অপশন দিয়েছে। প্রথম অপশনটা হচ্ছে সেন্সিবল পার্টিকুলার্স, দ্বিতীয় অপশন রিয়েল ইউনিভার্সালস, দেন হচ্ছে ইন্টেলিজিবল পার্টিকুলার্স, দেন তারপরে হবে এটা হবে অ্যাডেবল, যেটা হচ্ছে যে নাম্বার, চতুর্থ অপশন। তো দেখো কান্টের এই প্রশ্নটা যেটা এসেছে সেটা বেসিক্যালি প্লেটোর যেই প্রশ্নটা যেটা এসেছে সেটা বেসিক্যালি প্লেটোর ম্যাথমেটিক্স থেকে এসেছে, যেটা ক্লোজলি লিঙ্কড হচ্ছে প্লেটো থিওরি অফ ফর্মের সঙ্গে। তো প্লেটোর থিওরি অফ ফর্মে তো যেটা হচ্ছে যে লম্বা ডিটেলস থিওরি আছে, সেই দিকে আমরা যাচ্ছি না। তো আমরা যদি এই প্রশ্নটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই যে অ্যাকচুয়ালি কি জানতে চেয়েছে, যে দ্য অবজেক্ট অফ ম্যাথমেটিক্যাল নলেজ ফর প্লেটো আর, হ্যাঁ, যে প্লেটোর মতে গণিতীয় জ্ঞানের বস্তু সমূহ হলো কি। তো এটাকেই যদি আমরা প্রশ্নটাকে ভালোভাবে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তো আমরা দেখতে পাবো যে প্লেটো বলছে যে প্লেটোর মতে ম্যাথমেটিক্যাল যে অবজেক্ট গুলো আছে সেগুলো কিন্তু ম্যাটেরিয়াল বা সেন্সরি নয়, সেটা ওগুলো কিন্তু হচ্ছে পুরোটাই অ্যাবস্ট্রাক্ট, এটারনাল, এবং কোথায় সেটা ইন্টেলিজিবল ওয়ার্ল্ডে, ইন্টেলিজিবল রিয়াল, বা এই দুনিয়ায় নয়, এই দুনিয়ায় সেটা এক্সিস্ট করছে না, সেটা অন্য দুনিয়ায় আছে প্লেটোর মতে। এবং সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি একমাত্র কিসের দ্বারা, মাইন্ডের দ্বারা, কিন্তু যেটা হচ্ছে সেন্সেশনের দ্বারা নয়। এবং প্লেটো ওইটাকে কি বলছে, যে ইন্টেলিজিবল পার্টিকুলার্স, প্লেটো সেটাকে বলছে যে ইন্টেলিজিবল পার্টিকুলার্স। তো এখানে দেখো, তো আমরা এটাকে ব্যাখ্যা করতে গিয়েই যেটা হচ্ছে যে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, তাও বাকি অপশনগুলোর মানে মিনিংটা কি, ব্যাখ্যাটা কি, সেটা আমরা করে নিচ্ছি। যে প্রথম যে অপশনটা দিয়েছে সেটা হচ্ছে সেন্সিবল পার্টিকুলার্স। সেন্সিবল পার্টিকুলার্সটা কি, এটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তো সেন্সিবল পার্টিকুলার মানে হচ্ছে যে এটা হচ্ছে কি বলতো, যে বেসিক্যালি একটা ইন্ডিভিজুয়াল থিংস, যে আমরা সেন্সের দ্বারা, হিউম্যান সেন্সের দ্বারা আমরা কোনো একটা জিনিসকে যেটা হচ্ছে যে পারসিভ করছি, ক্লিয়ার? তো এই জিনিসটাকে বলছে সেন্সেবল থিং। তো প্লেটো এই জিনিসগুলোকেই বলছে কি বলতো, যে প্লেটো বলছে যে এই এম্পেরিক্যাল ওয়ার্ল্ডে আমরা যা কিছু দেখছি বা যা কিছু আমরা করছি সেন্সের দ্বারা আমরা দেখতে পাচ্ছি বা প্রত্যক্ষ করছি, এগুলোকে সে ইমপারফেক্ট কপিজ বলছে আবার, ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। দেন তারপর রিয়েল ইউনিভার্সালস কি, রিয়েল ইউনিভার্সালস কে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তো রিয়েল ইউনিভার্সালস আমরা বেসিক্যালি এখানে কি বলতো, যে এখানে তোমার যেটা হচ্ছে যে প্লেটোর থিওরি অফ ফর্মস, অ্যাকর্ডিং টু প্লেটো থিওরি অফ ফর্মস যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তো বেসিক্যালি সে বিউটি, জাস্টিস বা এই ধরনের জিনিসগুলোকে এখানে সে বোঝাচ্ছে। দেন তারপরে তৃতীয় প্রশ্ন টু অ্যান্সার, তো যেটা আমরা প্রশ্ন ব্যাখ্যার টাইমেই পেলাম। তো ইন্টেলিজিবল পার্টিকুলার্সটা কি, ইন্টেলিজিবল পার্টিকুলার্সটা হচ্ছে যে প্লেটো বলছে যে ম্যাথমেটিক্যাল অবজেক্টস আর ইন্টেলিজিবল। প্লেটোর মতে যে ম্যাথমেটিক্যাল অবজেক্টস যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টেলিজিবল। মানেটা কি, যে মানে কারণটা কি, প্লেটো বলছে যে কারণ হচ্ছে যে এগুলো আমরা মাইন্ড, এগুলো কিসের, এগুলো আমরা মাইন্ডের দ্বারা যেটা হচ্ছে যে জানতে পারি, সেন্সের দ্বারা নয়, সেন্সের দ্বারা নয়, ক্লিয়ার?
এবং লাস্টে যেটা হচ্ছে যে চতুর্থ অপশন যেটা হচ্ছে যে অ্যাডেবল নাম্বারস। অ্যাডেবল নাম্বারস কি বলতো, বেসিক্যালি এটা অ্যারিথমেটিক একটা আইডিয়া, বা এটাকে আমরা ফিলোসফিক্যাল ক্যাটাগরি যেটা হচ্ছে যে বলতে পারি, বা ম্যাথমেটিক্যাল নলেজ, যেটা প্লেটোর সঙ্গে মানে এটা যাচ্ছে না। তো এই 54 নম্বর প্রশ্নের যে অপশনটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে যে ইন্টেলিজিবল পার্টিকুলার্স। দেন নেক্সট প্রশ্ন আমরা যদি 55 নম্বরের দিকে যদি যাই, তো 55 নম্বর প্রশ্নটা এটা প্রায় সবারই জানা। বেসিক্যালি আমরা যেটা হচ্ছে যে যারা দর্শন পড়ি, আর স্পেশালি আমি বলবো যে যারা বেঙ্গল থেকে বিলং করছে, তার কারণ বিবেকানন্দ আমাদের হচ্ছে একজন রোল মডেল আমাদের ইয়াং জেনারেশনের। হ্যাঁ, তো 55 নম্বর প্রশ্নটা হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাকর্ডিং টু দ্য ফিলোসফি অফ বিবেকানন্দ। কথাটার মানে হচ্ছে যে নিম্নলিখিত যে এই যে মানে নিচে যে নিম্নোক্ত যে কোড গুলো আছে বা বিবৃতিগুলো যেটা আছে, এগুলোর মধ্যে কোনটা স্বামী বিবেকানন্দের দর্শনের সঙ্গে যেটা হচ্ছে যে যাচ্ছে না। তো এবার যেটা হচ্ছে যে এবার তাহলে একদিক থেকে রিড করি। প্রথম যেটা অপশন আছে, প্রথম অপশনটা আছে যে দেয়ার ইজ আইডেন্টিক্যাল রিলেশনশিপ বিটুইন সোল অ্যান্ড গড। হ্যাঁ, তো এই প্রশ্নটা কি, এটা কি আমরা যদি দেখি বিবেকানন্দের ফিলোসফিকে যদি আমরা স্টাডি করি, একটা জিনিস বলি তোমাদেরকে, যে বিবেকানন্দের বেসিক্যালি এটা অদ্বৈত বেদান্তার উপরে থেকে প্রশ্নটা এসেছে, যেটাকে আমরা নন ডুয়ালিজম বলি, এবং এটাকে আবার নিও বেদান্তাও কিন্তু বলা হয়। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তো বেসিক্যালি এটা বিবেকানন্দের নিউ বেদান্তা থেকে প্রশ্নটা এসেছে। এবং প্রথম অপশনটা কি, প্রথম অপশনটা বলছে যে দেয়ার ইজ আইডেন্টিক্যাল রিলেশনশিপ বিটুইন সোল অ্যান্ড গড। তো আমরা যদি বিবেকানন্দের নিউ বেদান্তাকে যদি আমরা স্টাডি করি, তো আমরা দেখতে পাবো যে বিবেকানন্দের মতে এটা হচ্ছে ট্রু। তার কারণ বিবেকানন্দ যেটা হচ্ছে যে অদ্বৈত বেদান্তাকে ফলো করে, এবং সে সেটা বলছে যে সোল, যেটাকে আমরা আত্মা বলি, বা ব্রহ্মা, যেটা গড, যেটা হচ্ছে যে আর এসেনশিয়ালি দ্য সেম। তো এটা হচ্ছে একেবারে কারেক্ট, তার মানে এটা হবে না। দেন নেক্সট যদি অপশনকে আমরা দেখি, যে বিবেকানন্দ ফিলোসফি ইজ কল্ড নিউ বেদান্তা। তো দেখো একটু আগে আমি তোমাদেরকে বললাম যে ওর ফিলোসফিকে নিউ বেদান্তা বলা হয়, এটাও ঠিক, তার মানে এটাও হচ্ছে না। দেন নেক্সট অপশনকে যদি আমরা দেখি, দ্য দ্য ওয়ার্ল্ড ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম গড। তো তৃতীয় অপশনটাকে যদি আমরা তার বেদান্তা, নিউ বেদান্তার ফিলোসফি দিয়ে যদি আমরা অ্যানালিসিস করি, তো আমরা দেখব যে এটা কিন্তু ট্রু নয়। কারণ বিবেকানন্দ কিন্তু এই কথাটা, বিবেকানন্দ ডিড নট অ্যাকসেপ্ট দ্য ভিউ দ্যাট ওয়ার্ল্ড ইজ সেপারেট ফ্রম গড। যে বিবেকানন্দ কিন্তু যেটা হচ্ছে যে এই ধরনের কোনো ভিউকে সে অ্যাকসেপ্ট করেনি বা বলেননি। ক্লিয়ার? তো তৃতীয় অপশনটা যেটা হচ্ছে যে যাচ্ছে না। দেন নেক্সট অপশনটা হচ্ছে কি, চতুর্থ অপশন হচ্ছে যে মায়া ইজ গ্রাউন্ড অফ দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। তো চতুর্থ অপশনটাও যাচ্ছে, যে মানে বিবেকানন্দ তার ফিলোসফিতে বলছে যে মায়া ইজ দ্য পাওয়ার অফ ইলিউশন, মায়া ইজ দ্য পাওয়ার অফ ইলিউশন। তো এই অপশনটাও যাচ্ছে। তো এখানে ডিটেলস আর কোনো ব্যাখ্যা নেই বলে এটিকেই আমি এ করলাম। তো এখানে তৃতীয় অপশনটা হচ্ছে না। দেন 56 নম্বর প্রশ্নে যদি আমরা আসি, তো আমরা দেখব যে এটা শঙ্করা থেকে প্রশ্নটা এসেছে, শঙ্করাচার্য, যেটা হচ্ছে যে বেদান্তা ফিলোসফি। তো প্রশ্নটা কি, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং শঙ্করাস কনসেপ্ট অফ মায়া ইজ নট ট্রু। কথাটার মানে যদি আমরা যদি বেঙ্গলি মিনিং যদি আমরা দেখতে যাই, তো মানেটা এরকম দাঁড়াচ্ছে যে শঙ্করাচার্যের মায়াতত্ত্ব সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক নয়। ওই প্রিভিয়াস প্রশ্নের মধ্যেই আবার সেই ব্যাখ্যাটা আমাদের এরকম ভাবে আসবে। তা আমরা যদি দেখি, তো এই প্রশ্নটা বেসিক্যালি শঙ্করাচার্যের কনসেপ্ট অফ মায়া থেকে এসেছে। তো আমরা জানি যে শঙ্করাচার্য কি বলছে। শঙ্করাচার্য বলছে, শঙ্করাচার্য আমরা জানি যে মায়াকে নিয়ে তিনি বলেছেন যে মায়া ইজ দ্য কসমিক ইলিউশন অর পাওয়ার through which on undivided Brahman appears as the manifold world. এটা তার একটা ফেমাস স্ট্রং আর্গুমেন্ট, মানে শঙ্করাচার্য মায়াকে নিয়ে। তো প্রথম যে অপশনটা আছে, তো এবার তাহলে আমরা স্টাডি করি অপশনগুলোকে। তো প্রথম যে অপশনটা আছে যে ইট ইজ ইনহেরেন্ট পাওয়ার পোটেন্সি অফ ব্রহ্মা। তো যেটা হচ্ছে যে প্রশ্নটাতে কি জানতে চেয়েছে, আমি আবার যেটা হচ্ছে যে পুনরায় রিড করছি, যে প্রশ্নটাতে জানতে চেয়েছে যে শঙ্করাচার্যের মতে শঙ্করাচার্যের মায়াতত্ত্ব সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক নয়। তো এবার প্রথম যে অপশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইট ইজ ইনহেরেন্ট পাওয়ার অফ পোটেন্সি অফ ব্রহ্মান। তো আমরা যদি এটাকে যদি অ্যানালিসিস যদি করতে যাই, তো এটা ঠিক, এটা ঠিক। কারণ
যে আমরা যদি অদ্বৈত বেদান্তার শঙ্করার মায়াকে, কনসেপ্ট অফ মায়াকে যদি আমরা স্টাডি করি, তা আমরা দেখব যে শঙ্করাচার্য বলছে যে মায়া ইজ দ্য ইনহেরেন্ট পাওয়ার, শক্তি অফ ব্রহ্মা দ্যাট কজেস দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওয়ার্ল্ড। এবং তার সঙ্গে তো সে এটাও বলছে যে ইট ইজ উপাদান কারণা, ম্যাটেরিয়াল কজ অফ দ্য ইউনিভার্স। তো তার মানে এটা ঠিক। দেন তারপরের প্রশ্নটাকে যদি আমরা দেখতে যাই, তো নেক্সট যে প্রশ্নটা হচ্ছে যে ইট ইজ স্পিরিচুয়াল অ্যান্ড সেলফ কনসিয়াস। তো এইটা যেটা হচ্ছে যে এটা কিন্তু শঙ্করাচার্যের মায়ের সঙ্গে যেটা হচ্ছে যে যাচ্ছে না। কেন যাচ্ছে না এবার আমি তোমাদেরকে বলি। তার কারণ শঙ্করাচার্য কিন্তু কখনো এই কথাটা বলেননি যে মায়ায় যে স্পিরিচুয়াল বা সেলফ কনসিয়াস, উনি কিন্তু কখনোই কথাটা বলেননি। উনি কিন্তু এই জিনিসটা উনি বরঞ্চ এই কথাটা বলেছেন যে মায়া হচ্ছে অ্যাসোসিয়েট হচ্ছে ইগনোরেন্স এবং আনরিয়ালিটি, নট উইথ কনসাসনেস, চিত। চিতের সঙ্গে তার কিন্তু কোনো লিঙ্ক নেই। অনলি ব্রহ্মা ইজ সেলফ কনসাস অ্যান্ড স্পিরিচুয়াল, মায়া ইজ অজ্ঞান, নন নলেজেবল যেটাকে আমরা বলি। তো দ্বিতীয় অপশনটা যেটা হচ্ছে যে যাবে না। তৃতীয় অপশন যেটা আছে ওটাকেও দেখে নিচ্ছি যে ইট ইজ বিগিনিংলেস, অবভিয়াসলি। বা যেটা হচ্ছে যে শঙ্করাচার্য বলছে যে মায়া ইজ বিগিনিংলেস, অনাদি, যেটাকে আমরা বলি। দেন চতুর্থ অপশন যদি আমরা দেখি, চতুর্থ অপশন কি বলছে যে ইট ইজ ইনডিসক্রাইবেবল অ্যান্ড ইনডিফাইনেবল, মানে অ্যাবসলিউটলি যেটা হচ্ছে যে ট্রু। তার কারণ আমরা শঙ্করার মায়াকে যদি আমরা স্টাডি করি তা আমরা দেখতে পাবো যে শঙ্করাচার্য বলছে, মানে কি বলছে যে শঙ্করাচার্য বলছে যে মায়া বেসিক্যালি কি বলতো যে অনির্বাচনীয়, নাইদার রিয়েল নর আনরিয়াল, যেটাকে যেটা হচ্ছে যে আমরা ব্যাখ্যা করতে পারি না, ইনডিসক্রাইবেবল। তো 56 নম্বর প্রশ্নের এই হচ্ছে ব্যাখ্যা এবং অ্যান্সার। দেন তারপরের প্রশ্নটাতে আসছি। পরের প্রশ্নটা সিম্পল কোট আছে, হ্যাঁ সিম্পল কোট আছে। সেটা যেটা হচ্ছে যে কি, যাই হোক একটু টাইপিং এরর হয়েছে কোটেশনের, এটা তো ডন্ট মাইন্ড। নেক্সট আমরা এটা আমি খেয়াল রাখবো। যেটা হচ্ছে যে প্রশ্নটা এসেছে এক্সিস্টেন্সিয়ালিজম ফিলোসফি থেকে। প্রশ্নটা হচ্ছে যে বিং ইজ হোয়াট ইট ইজ নট অ্যান্ড ইজ নট হোয়াট ইজ। দিস স্টেটমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিলোসফি অফ বিওয়া। দেখো রাইট প্রোনাউন্সিয়েশন হবে, আমি এর আগেও আমি যখন আমি স্টুডেন্টদেরকে পড়াই, আমি যখন ইউনিভার্সিটিতে, তো আমি বলি যে রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে সিমন ডে বিওয়া, বিউভয়ের নয় কিন্তু। দেন কিরকেগার্ড, দেন সার্ত্র, তারপরে হচ্ছে নিশ্চে। তো এই চারটে অপশন আছে। তো কথাটার মানেটা কি? আমি যখন এক্সিস্টেন্সিয়ালিজম পড়াই, আমাকে ইউনিভার্সিটিতে এই পোর্শন গুলো পড়াতে হয়, এগুলো আমার ইন্টারেস্টেড এরিয়াও, আমার পিএইচডি এই সমস্ত বেসিক্যালি পোস্ট মডার্নিজমকে নিয়েই। তো কথাটার কিন্তু অনেক ডিপ মিনিং আছে। সাঁতরে, এটা কিন্তু সাঁতরের কোর্ট থেকে এসেছে, আমি তোমাদেরকে অ্যান্সারটা আগেই বলে দিলাম, যেহেতু কোর্টে আর অন্য কোনো ফিলোসফারকে, মানে এখানে ব্যাখ্যার কোনো জিনিস পড়ে না আর কি। তো সাঁতরে ব্যাখ্যা করতে গিয়ে একটা জায়গায় যেটা হচ্ছে যে বলছে যে মানে বিং আর নাথিংনেসে সে বলছে যে আমি সেই, মানে আমি হচ্ছি সেটা যেটা আমি নই, আর আমি হচ্ছি সেটা মানে আমি সেটা, মানে যেটা বেসিক্যালি কথাটা আমি এভাবে বলি যে তোমরা যেটা আমাকে দেখছো আমি কিন্তু সেটা নয়, আমি সেটাই যেটা তোমরা আমাকে দেখছো না। বিং ইজ হোয়াট ইট ইজ নট হোয়াট ইট ইজ। কথাটার মানে যে তোমরা আমাকে যেটা দেখছো আমি কিন্তু সেটা নয়, তোমরা আমাকে যেটা দেখতে পাচ্ছ না আমি কিন্তু সেটা। তো যখন সাঁতরের এক্সিস্টেন্সিয়ালিজম পড়াবো তখন এগুলো আমি ডিটেলসে তোমাদেরকে পড়াবো। তো এই কোয়ার্ডটা বেসিক্যালি সাঁতরে থেকে এসেছে, ক্লিয়ার? এবং বাকি যে সমস্ত ফিলোসফার আছে এরাও কিন্তু এক্সিস্টেন্সিয়ালিস্ট থিঙ্কার, কিন্তু সিমন ডে বিওয়া কিন্তু সে হিউম্যান এক্সিস্টেন্সকে নিয়ে সে বলেনি, ও বেসিক্যালি এক্সিস্টেন্সিয়াল ফিলোসফি বা এথিক্স, এক্সিস্টেন্সিয়ালিস্ট এথিক্স এর কথা বলেছে। কিরকেগার্ড আমরা জানি সে একজন রিলিজিয়াস, যেটা হচ্ছে যে এক্সিস্টেন্সিয়ালিস্ট থিঙ্কার। সাঁতরে যতটা এক্সিস্টেন্সিয়ালিজমকে ডিপলি ব্যাখ্যা করেছে সেইভাবে কিরকেগার্ড অতটা করেনি, রিলিজনের এটাকে ও একটু ধরে রেখেছে। এবং নিশ্চে তো আমাদের যেটা হচ্ছে যে আরো এক ধাপ এগিয়ে, সে তো এবার যেটা হচ্ছে যে একবার অ্যানাউন্সই করে দিল যে গড ইজ ডেড। গড ইজ ডেড বা তার উইল টু পাওয়ার যে কনসেপ্ট গুলো আছে এগুলো বেসিক্যালি আমরা পড়বো যখন আমি এই পোর্শন গুলো পড়াবো, ওই লেকচার গুলো আমি খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। দেন নেক্সট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে 58 নম্বর প্রশ্ন। এটাকে যদি আমরা স্টাডি করতে মানে যদি পড়ি তো দেখতে পাবো যে দ্য ক্লেম দ্যাট ফিলোসফি ইজ এ রিগরাস সায়েন্স from its earliest beginning is a position that is denied by। কথাটার মানে হচ্ছে যে দর্শন, দেখো
দ্য ক্লেম দ্যাট ফিলোসফি ইজ এ রিগরাস সায়েন্স, যে দর্শন হচ্ছে একটা কঠোরতম সায়েন্স, বিজ্ঞান, এবং যেটা হচ্ছে যে এটা মানে দর্শন শুরু থেকে একটা মানে বিজ্ঞান, মানে কঠোরতম সায়েন্স, এই জিনিসটাকে যেটা হচ্ছে যে অনেকেই যেটা হচ্ছে যে মানে মেনে নেয় না, অনেকে মেনে নেয় না। তো এর মধ্যে কোন ব্যক্তি আছে যে মেনে নেয় না? তো আমরা জানি যে ফেনোমেনোলজিকে যখন স্টাডি করবে, তো ফেনোমেনোলজিকে স্টাডি করতে গিয়ে আমরা দেখতে পাবো যে হুসাল কিন্তু এই কথাটা কিন্তু বলে যে ফিলোসফি ইজ এ কিন্তু রিগরাস সায়েন্স। আর এই হুসেল কিন্তু যেটা হচ্ছে যে হাইডেগার, হুসেলেরই যেটা হচ্ছে যে হাইডেগার যেটা হচ্ছে যে হুসেলেরই পরে, তো হুসেল মানে হাইডেগার কিন্তু এই জিনিসটাকে কিন্তু টোটালি যেটা হচ্ছে যে আবার ও ডিনাই করছে। তার বিং অ্যান্ড টাইম গ্রন্থে যেটা হচ্ছে যে সে বলছে, সে কিন্তু যেটা হচ্ছে যে মানতে নারাজ, সে মানতে নারাজ যে যেটা হচ্ছে যে কি, যে ফিলোসফি যে রিগরাস সায়েন্স। তো এটাও একটা কোটেশন, এটাকেও ব্যাখ্যা করার কিছু যেটা হচ্ছে যে নেই, ব্যাখ্যা করার কিছু নেই। কিন্তু যেটা হচ্ছে যে আমরা মল্লি পন্টির ফিলোসফিকে যদি দেখি, তো মল্লি পন্টি হাসেলকে দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে, এবং আমরা ডিটেলসে যখন পড়বো তো আমরা দেখতে পাই যে কিছুটা সে ডিস্ট্যান্ট করেছিল হুসাল থেকে, কিন্তু পুরোপুরি আবার নয়, সে টোটালি আবার রিজেক্ট করেনি হুসেলের কথাটাকে। কিন্তু হাইডেগার কিন্তু টোটালি যেটা হচ্ছে যে হুসেলের এই কথাটাকে, যে ফিলোসফি ইজ এ রিগরাস সায়েন্স, এই কথাটাকে সে ডিনাই করেছিল। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্নে আসছি, 59 প্রশ্নকে যদি আমরা রিড করি তো আমরা দেখতে পাবো যে এটাও সাত্রে থেকে প্রশ্নটা এসেছে। প্রশ্নটা কি, যে হিউম্যানস ফর সাত্রে আর ফ্রি বিকজ দেয়ার বিং ইজ বেসড অন, যে প্রশ্নটার মানে হচ্ছে যে মানুষ, সাত্রের মতে মানুষ মুক্ত, কারণ মানুষের অস্তিত্ব নির্ভর কিসের উপরে নির্ভর? তো অপশন আছে লিভিং বডি, দেন দ্বিতীয় অপশন হচ্ছে অ্যানিহিলেশন অফ বিং ইন ইটসেলফ, দেন তৃতীয় হচ্ছে সারেন্ডার বিফোর বিং ইন ইটসেলফ, দেন চতুর্থ হচ্ছে ইটস রিলেশন টু ইটসেলফ ইজ প্রিমিটিভ। কথাটার মানে হচ্ছে, এবার অপশনগুলোকে যদি আমরা ব্যাখ্যা যদি করতে যাই, তো দেখো সাঁতরের এটা এক্সিস্টেন্সিয়াল, বেসিক্যালি তার ফ্রিডম থেকে প্রশ্নটা যেটা হচ্ছে যে এসেছে। তো ছাত্রের ফ্রিডমকে যদি আমরা স্টাডি যদি করি, তো আমরা দেখতে পাবো যে ছাত্র ফ্রিডমে কি করেছিল, বেসিক্যালি বিং ইন ইটসেলফ এবং বিং ফর ইটসেলফ। বিং ইন ইটসেলফটা কি বলতো, বেসিক্যালি জড় পদার্থ, এবং বিং ফর ইটসেলফ যেটা কনসাসনেস, এই জিনিসটাকে সে ডিস্টিংক্ট করেছিল। ছাত্রের কনসেপ্ট অফ ফ্রিডমকে যদি যখন স্টাডি করবে, আমি লেকচার নিব তখন তোমাদেরকে ভালোভাবে আমি বোঝাবো। তো লিভিং বডি, তো এবার আমরা অপশনগুলোকে ব্যাখ্যা করতে যাই। তো লিভিং বডিকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তো আমরা দেখতে পাবো যে ছাত্রে যেটা হচ্ছে যে প্রশ্নটা কি, যে ছাত্রের মতে মানুষ মুক্ত কেন, তাদের অস্তিত্ব কিসের উপরে নির্ভর? তো প্রথম যেটা হচ্ছে যে লিভিং বডি, লিভিং যেটা হচ্ছে যে ছাত্রে কি বলতো, যে ছাত্রে কিন্তু এটা কখনোই বলেনি যে ফ্রিডম মানে যেটা হচ্ছে যে লিভিং, স্বাধীনতা মানে আমি বেঁচে আছি, আমার বডির স্বাধীনতা, আমি যা ইচ্ছা তা করলাম, যা তা নয়। সে বেসিক্যালি লিভিং বডি মানে বেঁচে থাকা বডিকে কিন্তু সে স্বাধীনতা বলেনি ছাত্রে। তো এই অপশনটা ছাত্রের সঙ্গে যাবে না। ছাত্রের ফিলোসফিকে যখন পড়াবো আমি তখন তোমাদেরকে ডিটেলসে নিয়ে করবো। দেন দ্বিতীয় যেটা হচ্ছে যে দ্বিতীয় অপশন হচ্ছে যে অ্যানিহিলেশন অফ বিং ইন ইটসেলফ, যে অ্যানিহিলেশন মানে কি, যে ডিস্ট্রয় করে দেওয়া। ছাত্রে বলছে যে এই অপশনটা কিন্তু ছাত্রের সঙ্গে যেটা হচ্ছে যে যাবে। কেন যাবে? যে ছাত্রের ফ্রিডমকে যদি আমরা স্টাডি করি, তো ছাত্রে আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে ছাত্রে বিং ফর ইটসেলফ এবং বিং ইন ইটসেলফ এই দুটোকে কিন্তু কি বলতো, যে সে সেপারেট করার, আলাদা করার চেষ্টা করছে। এবং কোথা থেকে? ছাত্রে বলছে যে বিং ফর ইটসেলফ ডিফাইন, যে যে মানুষ কনসাসনেস, বিং ফর ইটসেলফ ডিফাইন্স হয় নাথিংনেস থেকে। সেটাও আমি তোমাদেরকে বোঝাবো যখন ক্লাসে আমি নিব, তখন ইজিলি তোমরা বিষয়টা ক্যাচ করে যাবে। আমি যখন লেকচার নিব এটার উপরে, তো তখন তোমরা ইজিলি ক্যাচ করে যাবে। এখন জাস্ট বেসিক কনসেপ্টটাকে, তো বিং ইন ইটসেলফ একটু আগে আমি তোমাদেরকে বললাম যে সেটা জড় পদার্থ। তো কি বলতো, একটু আগে আমি তোমাদেরকে বললাম যে ছাত্রে বেসিক্যালি বিং ইন ইটসেলফ এবং বিং ফর ইটসেলফ থেকে আলাদা করেছে। তো বিং ইন ইটসেলফ জড় পদার্থ, তো অ্যানিহিলেশন এই জিনিসটাকে সে মানে এই অপশনটা ছাত্রের সঙ্গে যেটা হচ্ছে যে যাবে, এই অপশনটা যাবে। দেন সারেন্ডার বিফোর বিং ইন ইটসেলফ, যে মানে যেটা হচ্ছে যে এটাও যেটা হচ্ছে যে যাবে না, এটাও যাবে না। এটা যাবে না, কেন যাবে না? তার কারণ যে তৃতীয় অপশনটা টোটালি মানে সাবমিসিভ কনসেপ্টের কথা বলছে, যে আমি টোটালি নিজেকে সারেন্ডার করে দিলাম, সাবমিট করে দিলাম কাউরির সামনে, যেটা ছাত্রী কিন্তু টোটালি বলেনি। ছাত্রের ফিলোসফি কখনোই কাউরির কাছে সারেন্ডার, হ্যাঁ কিছু লিমিটেশন ফ্যাক্টিসিটির কথা বলেছে,
সেটাও আমি তোমাদেরকে বলবো লেকচারে, কিন্তু সারেন্ডারের কথা সে বলেনি, তো এটাও যাবে না। দেন লাস্ট অপশন হচ্ছে ইটস রিলেশন টু ইটসেলফ ইজ প্রিমিটিভ। তো এটা কি বলতো, যে এটা যেটা হচ্ছে যে এটা ছাত্রের কনসেপ্টের সঙ্গে যায় না, এমনি একটা অপশন দিতে হয়, দিয়ে দিয়েছে, এই আর কি। তো এখানে আমরা যেটা পেলাম যে হিউম্যানস ফর ছাত্র ইজ ফ্রি বিকজ দেয়ার বিং ইজ বেসড অন, যে যেটা হচ্ছে যে তাদের বিং যেটা হচ্ছে যে বেসড অন অ্যালিনেশন অফ বিং ইন ইটসেলফ, এই অপশনটা যেটা হচ্ছে যে ওর সঙ্গে যাবে। কেন? তো মানে এই হচ্ছে তার। দেন নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে যা হচ্ছে ছাত্রের লাস্ট আজকের যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি ডাজ নট সাপোর্ট পরিণামবাদ। যে এটা প্রায় আমি মনে করি যে অনেকেরই জানা, হ্যাঁ, যে আমি দেখেছি যে দর্শন, আমি ফিলোসফি পড়াতে গিয়ে ইউনিভার্সিটি হোক বা টিউশনে বা কোনো জায়গায় লেকচার দিতে গিয়ে, যে ইন্ডিয়ান ফিলোসফি ম্যাক্সিমাম স্টুডেন্টদের জানা থাকে, কিছু কমন জিনিস জানা থাকে। আমি এটা বলবো না যে ডিটেলসে জানে, এটা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বললাম, আমি সবার কথা আমি বলছি না, ইউনিভার্সালাইজ, হ্যাঁ, মোস্ট অফ দা। তো এগুলো আমাদের জানাই প্রশ্ন, তাও আমি তোমাদেরকে বলছি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি ডাজ নট সাপোর্ট পরিণামবাদ। যে এই যে নিচে যে চারটি স্কুল আছে, চারটি স্কুলের মধ্যে কোনটা পরিণামবাদকে যেটা হচ্ছে যে সাপোর্ট করছে না, পরিণামবাদকে সাপোর্ট করছে না। তো পরিণামবাদ থিওরিটা কি? পরিণামবাদ থিওরিটাকে যদি আমরা একটু জাস্ট আমরা যদি একটু ঝালিয়ে নিই, তো আমরা দেখব যে পরিণামবাদ হচ্ছে একটা ভারতীয় দর্শনের একটা থিওরি, যেটাকে কি বলতো, পরিণামবাদ ইজ দ্য ডক্ট্রিন দ্যাট রিয়েল ট্রান্সফরমেশন অর মডিফিকেশন, যেটাকে আমরা বলি। যেটাতে কি বলছে, যে বলছে যে ইফেক্ট ইজ রিয়েল ট্রান্সফরমেশন অফ দ্য কজ। ইফেক্ট মানে কার্য, তাই তো, ফলাফল। যে ফলাফলটা কি বলতো, যে বেসিক্যালি রিয়েল ট্রান্সফরমেশন, কারণের হচ্ছে ট্রান্সফরমেশন। তো সাংখ্যা, সাংখ্যার ফিলোসফিকে যদি আমরা দেখি, সাংখ্যা ফিলোসফিকে, তো সাংখ্যা ফিলোসফি আমরা জানি যে সে পরিণামবাদকে যেটা হচ্ছে যে সাপোর্ট করে। কেন? যে সে বলে, তাদের থিওরি যখন আমরা পড়ি তো আমরা দেখতে পাই যে প্রকৃতি, সে যেটা হচ্ছে যে মানে সে বলে যে প্রকৃতি আন্ডারগোজ রিয়েল ট্রান্সফরমেশন টু ম্যানিফেস্ট দ্য ইউনিভার্স। তো সে পরিণামবাদকে অ্যাকসেপ্ট করছে। দেন যোগা ফিলোসফি আমরা জানি যে যোগা সাংখ্যার অ্যালাইড স্কুল, তো যোগাও যেটা হচ্ছে যে পরিণামবাদকে যেটা হচ্ছে যে অ্যাকসেপ্ট করছে, যে মানে যেহেতু সে সাংখ্যের মানে অ্যালাইড স্কুল। দেন তৃতীয় যে অপশনটা আসছে যে রামানুজ, যে বিশিষ্টাদ্বৈত বেদান্তার যেটা হচ্ছে যে ফাউন্ডার বা মেজর এক্সপোনেন্ট আমরা যাকে বলি, তো উনিও যেটা হচ্ছে রামানুচার্যও যেটা হচ্ছে যে উনি পরিণামবাদকে অ্যাকসেপ্ট করছেন, যিনি বলছেন যে ওয়ার্ল্ড ইজ রিয়েল ট্রান্সফরমেশন অফ ব্রহ্মা। এই হচ্ছে বিষয়, যেটাকে আমরা বেসিক্যালি রিয়েল ট্রান্সফরমেশন মিনস যেটা হচ্ছে যে পরিণামা। দেন লাস্ট যে অপশনটা আছে যে ন্যায় স্কুলকে, ন্যায় ফিলোসফিকে যদি আমরা পড়ি, তো আমরা দেখি যে ন্যায় স্কুল বেসিক্যালি মেনলি ফোকাস করে লজিক এবং এপিস্টেমোলজিকে, এবং সে পরিণামবাদকে যেটা হচ্ছে যে সাপোর্ট করে না, পরিণামবাদকে সাপোর্ট করে না। তো এটা যে আনসার হবে সেটা ন্যায় স্কুল হবে। তো এই আজকে 10টা প্রশ্ন নিয়ে আমি যতটা পারলাম তোমাদের সামনে ব্যাখ্যা করার আমি চেষ্টা করলাম, এবং আমি মনে করি যে এইভাবে প্রশ্নের ব্যাখ্যাগুলো হওয়াটা উচিত। এতে হবে কি, যে তোমাদের বাকি প্রশ্নের বা প্রশ্ন সম্পর্কে ক্লারিটি আসবে, এবং ওই প্রশ্নটা যদি একটু অন্যভাবে যদি ঘুরিয়ে আসে, বেসিক্যালি কি বলতো, প্রশ্নটা আমাদেরকে করে কি, যে আমাদের সব প্রশ্নই জানা থাকে যারা একটু স্টাডি করে। বেসিক্যালি হচ্ছে ল্যাঙ্গুয়েজের খেল, যে প্রশ্নটা কেমন ভাবে বানায়, ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এক্সামিনাররা। তো এই কারণে কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুব জরুরি, এবং যেটা হচ্ছে যে প্রশ্নটাকে বোঝা জরুরি, এবং তার সঙ্গে সঙ্গে এক দুটো করে এই প্রশ্ন, এই যেটা হচ্ছে যে ইংরেজি ওয়ার্ডগুলোকে স্টক করো, যে তোমাদের ইংরেজির প্রতি দুর্বলতাটা যেন যায়। তো আমি এখানেই যেটা হচ্ছে যে শেষ করছি। আবার যেটা হচ্ছে যে নেক্সট সিরিজে, আবার নেক্সট সিরিজ আসবে, প্রশ্নের সিরিজ আসবে, অন্যান্য লেকচারের সিরিজ আসবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও, পরিচিতদের কাছে শেয়ার করিও। তাই বলে লেকচারটা শেষ করছি।